বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি বাংলা সাহিত্যের এক গভীর মানবিক গল্প। এই গল্পে মানুষের সম্পর্ক, স্মৃতি এবং জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। যারা বাংলা গল্প, অডিও স্টোরি এবং বাংলা সাহিত্য ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপযোগী। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং আপনার মতামত কমেন্টে জানান। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি। আজ দ্বিতীয় পর্ব। এই পর্বের নাম সকালে নিধু চলিয়া যাইবে। শুরু করি। সকালে নিধু চলিয়া যাইবে বলিয়া নিধুর মা ভোরে রান্না চড়াইয়াছিলেন। বড় মেয়েকে ডাকিয়া বলিলেন, তোর দাদাকে নিয়ে আসতে বল, ও পুঁটি। পুঁটি বলিল, বড়দা এখনো বিছানা থেকে ওঠেনি। সে কি রে, ওকে উঠতে বল, কখন নাইবে কখন খাবে, বেলা দেখতে দেখতে হয়ে গেল। কিছুক্ষণ পরে নিধু স্নান সারিয়া আসিয়া খাইতে বসিল। নিধুর মা বলিলেন, যাবার সময় একবার ওদের সঙ্গে দেখা করে জানা। নিধু বিস্ময়ের সুরে বলিল, কাদের সঙ্গে? জজবাবুদের, ওদের গিন্নির সঙ্গে, মঞ্জুর সঙ্গে। হ্যাঁ, আমি আবার যাই এখন। কি মনে করবে, ভাববে জল খাবার খেতে এসেছে সকালবেলা। তোর যেমন কথা তা আবার কেউ ভাবে বুঝি? জানা, আমার সময় নেই। কোষ রাস্তা যেতে হবে জানো? মুখে এ কথা বলিলেও নিধু মনে মনে ভাবিতেছিল, মঞ্জুর সঙ্গে একবার যাওয়ার সময় দেখাটা হইলে মন্দ হইত না, কিন্তু মা বলিলেই তো সেখানে যাওয়া যায় না। নিধুর মা বলিলেন, সামনে শনিবারে আসবি কিন্তু, আর পুঁটির জন্যে 2 গজ ফিতে কিনে আনিস, রমেশের জন্যে 1 দিস্তে কাগজ। ও ভয়ে তোকে বলতে পারে না, আমায় এসে চুপি চুপি বলছে। আমি বললাম, তুই গিয়ে তোর দাদার কাছে বল না। বললে, না মা, আমার ভয় করে। নিধু মায়ের পায়ের ধুলা লইয়া রওনা হইবার পূর্বে ছোট ভাই বোনেরা আসিয়া কাড়াকাড়ি করিয়া পায়ের ধুলা লইবার চেষ্টায় পরস্পর ধাক্কাধাক্কি করিতে লাগিল। নিধু শাসনের সুরে বলিল, রমু, 24খানা ইংরেজি বাংলা হাতের লেখার কথা যেন মনে থাকে। শনিবারে এসে না দেখলে পিঠের ছাল তুলব। রমেশ দাদার সম্মুখ হইতে সরিয়া গেল। বড় লোকের সম্মুখে পড়িলেই যত বিপদ, আড়ালে থাকিলে বহু হাঙ্গামার হাত হইতে রেহাই পাওয়া যায়। পথে পা দিয়াই নিধু একবার জজবাবুর বাড়ির দিকে চাহিল। এখনো বোধহয় কেউ উঠে নাই। বড় লোকের বাড়ি, তাড়াতাড়ি উঠিবার গরজি বা কিসের? ছায়া ভরা পথে শরৎ প্রভাতের স্নিগ্ধ হাওয়ায় যেন নবীন আশা, অপরিচিত অনুভূতি সারা দেহের ও মনের নব পরিবর্তন আনিয়া দেয়। গাছের ডালে বন্য মটর লতা দুলিতেছে, তিতপল্লার ফুল ফুটিয়াছে। এবার বর্ষায় যেখানে সেখানে বন কচুর ঝাড়ের বৃদ্ধি অত্যন্ত যেন বেশি। নিধু আশ্চর্য হইয়া ভাবিল, এসব জিনিসের দিকে তাহার মন তো কখনো তেমন যায় না, আজ ওদিকে এত নজর পড়িল কেন? শরৎ প্রভাতের স্নিগ্ধ হাওয়ার সঙ্গে মিশিয়ে আছে কাল বিকালে শোনা মঞ্জুর গানের সুর। সে সুর তাহার সারা রাত কানে ঝংকার দিয়াছে। শুধু মঞ্জুর গানের সুর নয়, তাহার সুন্দর ব্যবহার, তাহার মুখের সুন্দর কথা, ঘাড় নাড়িবার বিশেষ ভঙ্গিটি, বড় বড় কালো চোখের চপল চাহনি। সত্যই রূপসী মেয়ে মঞ্জু। মহকুমার টাউনে তো কত মেয়ে দেখিল, অমন মুখ এ পর্যন্ত কোনো মেয়েরই সে দেখে নাই জীবনে। মঞ্জুর সঙ্গে দেখা না হইলে অমন ধারা রূপ যে মেয়েদের হইয়া থাকে, ইহার মধ্যে অসাধারণত্ব কিছু নাই, ইহা সে ধারণা করিতে পারিত না। মঞ্জু স্কুলে পড়ে। স্কুলে পড়া মেয়ে সে এই প্রথম দেখিল। মেয়েদের এমন নিঃসংকোচ ধরন ধারণ সে কখনো কল্পনা করিতে পারিত না। এসব গ্রামের অশিক্ষিত কুরুপা মেয়েগুলা এমন অকালপক্ষ যে
12-13 বছরের পরে জ্যেষ্ঠ ভ্রাতা বা পিতৃব্য সমতুল্য প্রতিবেশীর সামনে দিয়া চলাফেরা করিতে বা তাহাদের সম্মুখে বাহির হইতে সংকোচ বোধ করে। নিধুর কি ভালোই লাগিয়াছে মেয়েটিকে। আচ্ছা, অত বড় লোকের মেয়ে সে, তাহার মতো সামান্য অবস্থার লোকের প্রতি অত আদর যত্ন দেখাইল কেন? জীবনে এ ধরনের ব্যবহার কোনো অনাত্মীয় মেয়ের নিকট হইতে সে কখনো পায় নাই। মঞ্জুর সহিত আবার যদি দেখা হইত আজ সকালটিতে, সামনের শনিবারে। তবে একটা কথা, সামনের শনিবারে মঞ্জু নাও থাকিতে পারে। সে স্কুলের ছাত্রী, কতদিন স্কুল কামাই করিয়া এখানে বসিয়া থাকিবে? যদি চলিয়া যায়। কথাটা ভাবিতে নিধুর যেন রীতিমতো বেদনা বোধ হইতে লাগিল। পরের মেয়ের প্রতি এ ধরনের মনোভাব তাহারই প্রথম। সারা পথ নেশায় আচ্ছন্নভাবে কাটিয়া গেল নিধুর। সামনে ওই সারি সারি আড়ত দেখা দিয়াছে, টাউন আর 8 মাইল পথ। নিজের বাসায় পৌঁছিয়া সে দেখিল বাড়িওয়ালার সরকার তাহার জন্য অপেক্ষা করিতেছে। নিধুকে দেখিয়া বলিল, মোক্তারবাবু বাড়ি থেকে আসছেন? হ্যাঁ। কালীবাবু কি ভাড়ার জন্যে বসে আছেন? আজ বাবু বললেন মোক্তারবাবুর কাছ থেকে ভাড়াটা নিয়ে আসতে। আর 2 দিন যাক, বাড়ি থেকে আসছি, হাতে কিছু নেই, বুধবারে আসবেন। কোর্টে যদু মোক্তার তাহাকে বলিলেন, ওহে, একটা জামিন নামায় সই করতে হবে। জামিন মুভ করলে কে? আমি করলাম। 500 টাকার জামিন, যা আদায় করতে পারো। আপনি বলে দিন, ভালো লোক তো। কপাল ঠুকে জামিন হয়ে যাও, ফি ছাড়ো কেন? তা নয়, আমি বলছি না পালায় শেষকালে। বেশি টাকার জামিন, তাই ভয় হয়। কোনো ভয় নেই। নতুন মোক্তার সে, জামিন নামার ফি প্রধান সম্বল। যদুবাবু অনুগ্রহ করেন বলিয়া তা মেলে, নতুবা তাহাই কি সুলভ? 1 মাসের মধ্যে একটিবার সে জুনিয়র হইয়া একটি মোকদ্দমায় জামিনের দরখাস্ত দাখিল করিয়াছিল। এ ব্যবসা চলিবে কিনা কে জানে। বুধবার বাড়ি ভাড়া দিবে তো বলিল, কিন্তু দিবে কোথা হইতে? মোক্তার বাড়ির ঘরের এক কোণে সাধন মোক্তার সাক্ষী পড়াইতেছেন, অর্থাৎ যে মিথ্যার তালিম একবার সকালে দিয়া আসিয়াছেন, এখন আবার তাহা সাক্ষীদের মনে আছে কিনা তাহারই পরীক্ষা লইতেছেন। সাধনবাবু বলিলেন, এই যে নিধিরাম, বাড়ি থেকে এলে নাকি? নিধু নিরস কণ্ঠে বলিল, এই এখন এলাম। সব ভালো? ভালো আর কই তেমন, বাতে ভুগছি। তোমার সঙ্গে কথা আছে একটা। কি বলুন? এখন নয়, 3টের পর ঘর একটু নিরিবিলি হলে তখন বলবো। চলে যেও না যেন। আচ্ছা, আমি একবার যদুবাবুর সঙ্গে দেখা করে আসি, কাজ আছে। 3টার পর ব্রিফহীন মোক্তারের দল বড় কেউ বার লাইব্রেরিতে উপস্থিত থাকে না। থাকেন 2-1 প্রবীণ ও পশারোলা মোক্তার। তাহাদের কেস থাকে, মক্কেলকে শিখাইতে পড়াইতে হয়। হাকিমের এজলাসে অকারণেও 2-1 বার ঢুকিয়া অনাবশ্যক মিষ্ট কথাও 2-1টা বলিতে হয়। নিধুর আজ মন তত ভালো ছিল না। সে 3টার কিছু পূর্বে লাইব্রেরিতে ফিরিয়া দেখিল হরিবাবু মোক্তার বসিয়া বসিয়া ধরণী মোক্তারের সঙ্গে কোর্টে সেদিন প্রতিপক্ষের সাক্ষীকে কি করিয়া জেরায় জব্দ করিয়াছেন তাহারই বিস্তারিত বর্ণনা দিয়া যাইতেছেন। ধরণী জুনিয়র মোক্তার হরিবাবুর কাছে জামিনটা আসার আশা রাখে। সে বেচারি ঘন ঘন সমর্থন সূচক ঘাড় নাড়িতেছে। হরিবাবু বলিলেন, আরে নিধিরাম যে, কোর্টে দেখলাম না। কোর্টে দেখবেন কি বলুন হরিদা, আমরা হলাম তৃণভোজী জীব, আপনারা বাঘ ভালুক। আপনাদের ছেড়ে আমাদের কাছে কি মক্কেল ঘেঁষে যে হাকিমের এজলাসে সওয়াল জবাব করতে যাব? হরিবাবু সহাস্য বদনে বলিলেন, তোমার উপমাটা লাগসই হলো না যে। তৃণভোজী জীবের মধ্যে হাতিও যে পড়ে। আগে তা পড়ে, তবে আমাদের ওজন কম, কাজেই হাতি নই এ কথা বুঝতে দেরি হয় না। যাদের ওজন বেশি তারা ওটা হবার দাবি করতে পারেন। চলো হে ধরণী, যাওয়া যাক বলিয়া হরিবাবু উঠিলেন।
কিছুক্ষণ পরে সাধন ভট্টাচার্য ঘরে ঢুকিয়া এদিক ওদিক চাহিয়া বলিলেন, কেউ নেই ঘরে? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা আছে। কি বলুন? তুমি বিয়ে করবে? নিধু আশ্চর্য হইয়া বলিল, কেন বলুন তো? আমার একটি ভাইঝি আছে, দেখতে শুনতে মানে গেরস্ত ঘরের উপযুক্ত, রান্না বান্না। নিধু বাধা দিয়া বলিল, খুব ভালো পারে বুঝলাম, কিন্তু আমি বিয়ে করে খেতে দেব কি? পসার কিরকম দেখছেন তো? সাধন ভট্টাচার্য হাসিয়া বলিলেন, ওহে, ওসব কথা ছোকরা মাত্রেই বিয়ের আগে বলে থাকে, আর মোক্তারির পসার একদিনে হয় না। আমি 24 বছর এই কাজ করে চুল পাকিয়ে ফেললাম, আমি সব জানি। তুমি যখন যদুদার মতো মুরব্বি পেয়েছ, তোমার পসার গড়ে উঠতে 2 বছরও লাগবে না। ঢুকেছ তো মোটে 1 মাস, এখুনি বিগ ফাইভদের অন্ন মারবার আশা করো? যদুবাবুর ওপর ভরসা করে আমার মতো ব্রিপলেস মোক্তারের বিয়ে করা চলে না। খুব চলে। তাছাড়া আমি তোমায় সাহায্য করব, আমার জামাইকে আমি দেখতে পারবো। ইহাতে নিধু খুব আশান্বিত হইল না, কারণ সাধন মোক্তারের পসার এমন কিছু লোভনীয় ধরনের নয়। সে বলিল, না দাদা, ওসব আমাদের সাজে না, আপনি ভেবে দেখুন না। তোমার সংসারে কে কে আছেন? বুড়ো বাবা, মা, মানে আমার সৎ মা, একটি বৈমাত্র ভাই, আর আমার কটি ভাই বোন। বৈমাত্র ভাইয়ের বয়স কত? বুদ্ধিমান নিধু বুঝিল সাধন মোক্তার আসলে তাহার সৎমার বয়স জানিবার জন্য এই প্রশ্নটি করিয়াছেন। সুতরাং সে বলিল, তার বয়স এই 14-15। তবে আমার সৎমা আমাকে মানুষ করে এসেছেন ছোটবেলা থেকে, মার কথা আমার মনেই পড়ে না। তুমি এই রবিবারে আমার বাড়িতে খাবে। সে তো হয় না, শনিবারে যে বাড়ি যেতে হবে। না না, এই শনিবারে তো গিয়েছিলে, যেতেই হবে, না গেলে শুনবো না। এক শনিবার না হয় নাই গেলে বাড়ি। নিধিরাম আরও 2-1বার আপত্তি করিল, কিন্তু সাধন মোক্তার তাহার কথায় আমল দিলেন না। নিধিরাম ভালো মানুষ ও লাজুক, বাড়ির অন্যতম প্রবীণ মোক্তার সাধন ভট্টাচার্যের মুখের উপর জোর করিয়া না বলিতে পারিল না। ঠিক হইয়া গেল, নিধিরাম রবিবার সকালে উঠিয়া তাহার বাসায় যাইবে, সেখানেই চা খাইবে, তারপর মধ্যাহ্ন ভোজন করিয়া চলিয়া আসিবে। বাসায় আসিয়া নিধিরাম মন মরা হইয়া বিছানায় শুইয়া পড়িল। এ আবার কোথা হইতে কি উপসর্গ আসিয়া জুটিল দেখো। কোথায় সে শনিবারের অপেক্ষায় আঙুলে দিন গুনিতেছে, কোথা হইতে বুড়ো সাধন ভট্টাচার্য কি বাদ সাধিল। সে বুঝিতে পারিয়াছে মঞ্জুর সহিত আর তাহার দেখা হইবে না। হয়তো সামনের সোমবারেই সে কলকাতায় তাহার মামার বাড়ি চলিয়া যাইবে। এ শনিবারে গেলে দেখাটা হইত। এবার যদি দেখা না হয়, তবে আবার সেই পূজার ছুটি ছাড়া মঞ্জু নিশ্চয়ই বাড়ি আসিবে না। তাহার এখনো তো কত দিন বাকি। মাথাটা একটু প্রকৃতিস্থ হইলে সে ভাবিল, মঞ্জুকে এমন করিয়া সে দেখিতে চায় কেন? কেন তাহার মন এত ব্যাকুল সেজন্য? মঞ্জুর সঙ্গে দেখা করিয়া লাভ কি? আচ্ছা, এবার না হয় সে দেখাই পাইল, কিন্তু জজবাবু যদি আর গ্রামে 5 বছর না আসেন, যদি আদৌ আর না আসেন, তবে মঞ্জুর সঙ্গে দেখাশোনা তো এমনিই বন্ধ হইয়া যাইবে। কিসের মিথ্যা মোহে সে রঙিন স্বপ্ন বুনিতেছে? রবিবারে সাধন মোক্তার 8টা বাজিতে না বাজিতে নিধুর বাসায় আসিয়া হাজির হইলেন। নিধু বসিয়া বসিয়া যদু মোক্তারের বাড়ি হইতে আনা ক্যালকাটা ল রিপোর্ট পড়িতেছিল। সাধন দেখিয়া বলিলেন, কি পড়ছ হে? বেশ বেশ, নিজের উন্নতি নিয়েই থাকতে হবে। যদুদার বই? তাছাড়া আর কে এখানে বই কিনবে বলো? নিধু বলিল, বসুন, একটু চা খাবেন না? না না, তুমিও আমাদের বাড়ি গিয়েই চা খাবে, সব ঠিক করে রেখেছে মেয়েরা, ওঠো। সাধন মোক্তারের বাড়ি টাউনের পূর্ব প্রান্তে টিকাপাড়ায়। দুজনে হাঁটিয়া আসিলেন। নিধু বাসার চেহারা ও আসবাবপত্র দেখিয়া বুঝিল সাধন মোক্তারের অবস্থা যে বিশেষ ভালো তাহা নয়। বাহিরের ঘরে একখানা ভাঙা তক্তপোষের আতময়লা ফরাসের উপর বসিয়া সাধনের মুহুরি কৃপারাম বিশ্বাস লেখাপড়া করিতেছে।
একদিকে মক্কেলদের বসিবার নিমিত্ত একখানি কাঠের বেঞ্চি পাতা, একটা পুরনো আলমারিতে সামান্য দামের টিপকলের তালা লাগানো, ঘরের দোরের বাঁদিকে তামাক খাইবার সরঞ্জাম, জায়গাটার টিকের গুঁড়ো, তামাকের গুল, আধপোড়া দেশলাই কাঠি পড়িয়া রীতিমতো নোংরা, দেয়ালে স্থানে স্থানে পানের পিচের দাগ। নিধু ঘরে গিয়া বসিতেই কৃপারাম বিশ্বাস অত্যন্ত বিনয়ের সঙ্গে দাঁত বাহির করিয়া বলিল, আসুন বাবু, এ শনিবারে বুঝি বাড়ি যাননি? বেশ। বাবু, সনাতনপুরের মারামারির কেসে কি আপনার কাছে লোক গিয়েছিল? নিধু বলিল, না, যদুবাবুর কাছে গিয়েছে এক পক্ষ শুনেছি। আমাদের জামিননামা সম্বল সেটা পাবই। পক্ষ কি আমাদের মতো জুনিয়র মোক্তারের কাছে যায়? কৃপারাম বিনয়ে গলিয়া গিয়া 2 হাত কচলাইয়া বলিতে লাগিল, হে হে বাবু, ওটা কি কথা, আপনার মতো লোক ইত্যাদি। নিধুর মনে হইল কৃপারাম যে তাহাকে অতখানি বিনয় প্রদর্শন করিয়া খাতির করিতেছে, ইহার মূলে রহিয়াছে তাহার সহিত সাধন মোক্তারের পরিবারের বৈবাহিক সম্বন্ধের সম্ভাবনা। নতুবা প্রবীণ সাধন মোক্তারের মুহুরি ঘুঘু কৃপারাম বিশ্বাসের কথা নয় তাহার প্রতি এতটা হাত কচলাইয়া সম্ভ্রম দেখানো। কই, বার লাইব্রেরিতে গত 1.5 মাসের মধ্যে কৃপারাম কোনো দিন তাহার সঙ্গে 2টি কথাও তো বলে নাই। সাধন বাড়ির ভিতর হইতে আসিয়া বলিলেন, একটা বালিশ দেবে কি নিধিরাম? কষ্ট হচ্ছে বসতে। নিধিরাম হাসিয়া বলিল, আজ্ঞে না, বালিশ কি হবে আমার, আপনি বরং একটা আনান। এই সময় চাকরে একখানা রেকাবিতে লুচি, আলু ভাজা, পটল ভাজা, 2টি সন্দেশ এবং 1 বাটি চা আনিয়া নিধুর সামনে রাখিল। সাধন ব্যস্ত হইয়া বলিলেন, জল জল নিয়ে 1 গ্লাস, আর ওরে শোন, পান 2টো অমনি পান। নিধু জানাইল সকালবেলা সে পান খায় না। সাধনকে জিজ্ঞাসা করিল, আপনি খাবেন না? না, আমার অম্বল, কিছু সহ্যই হয় না। কাল রাতে খেয়েছি, এখনো পেট ভার। তুমি খাও, তোমরা ছেলে ছোকরা মানুষ, আরো লুচি দেবে? কি যে বলেন, আর কিছু দিতে হবে না, আর দিলে খাওয়া যায়? চা পানের পরে এ গল্পে ও গল্পে বেলা প্রায় 10টা 10:30 হইয়া গেল। সাধন বলিলেন, তাহলে নিধিরাম, এবার স্নানটা করে নাও এখানেই। ও, নে এসেছ, তবে আমি একবার বাড়ির মধ্যে থেকে আসি। কিছুক্ষণ পরে আসিয়া তিনি নিধুকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া গেলেন। ক্ষুদ্র বাসা, 2-3 খানি মাত্র ঘর, কিন্তু বাসায় লোকজন ও ছেলে মেয়ে নিতান্ত মন্দ নয় সংখ্যায়। নিধু মনে মনে ভাবিল, বাবা, এ পঙ্গপাল সব থাকে কোথায় এই কটা ঘরে? বারান্দায় 2খানি কার্পেটের আসন পাতা, একখানিতে নিধুকে বসাইয়া সাধন তাহার পাশের আসনটিতে বসিয়া বলিলেন, ও বুড়ি, নিয়ে এসো মা। একটি 14-15 বছরের না ফর্সা না কালো রঙের রোগা গড়নের মেয়ে দুজনের সামনে ভাতের থালা নামাইয়া চলিয়া গেল এবং পুনরায় আর একখানা থালার উপর বাটি সাজাইয়া ঘরে ঢুকিয়া দুজনের সামনে তরকারির বাটিগুলি স্থাপন করিল। তখন সে চলিয়া গেল বটে, কিন্তু সাধন তাহাকে বেশিক্ষণ চোখের আড়ালে থাকিতে দিলেন না। কখনো নুন, কখনো লেবু, কখনো জল ইত্যাদি এটা সেটা আনিবার আদেশ করিয়া সব সময় তাহাকে ঘর বার করাইতে লাগিলেন। সে এই থাকে এই যায়, আবার আসে সাধনের ডাকে। নিধু মনে মনে হাসিল। সে ব্যাপারটা আগেই বুঝিয়া লইয়াছে। এই সেই ভাই ঝিটি, যাহাকে কৌশল করিয়া দেখাইবার জন্যই আজ এখানে তাহাকে খাওয়াইবার এই আয়োজন। এমনকি নিধুর ইহাও মনে হইল, পাশের ঘরের কপাটের ফাঁক দিয়া বাড়ির মেয়েরা তাহাকে দেখিতেছেন। একবার তো একজোড়া কৌতূহলী চোখের সহিত অতি অল্পক্ষণের জন্য তাহার চোখাচোখি হইয়া গেল। সাধন বাহিরে আসিয়া বলিলেন, নিধিরাম, আমার সামনে লজ্জা করো না, তামাক খাও তো চা করে দিয়ে যাচ্ছে। কৃপারাম, যাও গিয়ে নিয়ে নাও গে, বেলা হয়েছে অনেক। নিধিরাম বিড়িটি পর্যন্ত খায় না। সে বলিল, আমি তামাক খাই নে, বরং পান আর একটা। হ্যাঁ, একটা কেন, তুমি 4টা খাও। ওরে ও ইয়ে,
আরো পান নিয়ে। সাধন মুক্তার খুব ব্যস্ত হইয়া পড়িলেন। কৃপারাম মুহুরীকে সরাইয়া দেওয়া হইয়াছে, ঘরে কেহ নাই। সাধন একটু উসখুস করিয়া নিধুকে জিজ্ঞাসা করিলেন, তাহলে নিধিরাম, আমার ভাইঝিকে কেমন দেখলে? নিধিরাম আশ্চর্য হইবার ভান করিয়া বলিল, কই, কে বলুন তো? সাধন মুক্তার বলিলেন, বেশ, ওই তো তোমাকে পরিবেশন করলে। ও, তা তা বেশ ভালোই, দিব্যি মেয়েটি। এটা অবশ্য নিধু বলিল নিছক ভদ্রতা ও শোভনতার দিক লক্ষ্য করিয়া। কোনো প্রকার বৈবাহিক মনোভাব ইহার মধ্যে আদৌ ছিল না। সাধন কথা শুনিয়া খুশি হইলেন বলিয়া মনে হইল নিধুর, কিন্তু এ সম্বন্ধে তিনি আপাতত কোনো কথা না উঠাইয়া কয়েকদিন পরে আবার তাহাকে ডাকিয়া পাঠাইলেন। নিধু গিয়া দেখিল সাধন মুক্তার আসামি পড়াইতেছেন। সকালবেলা মক্কেলের ভিড় যাহাকে বলে তাহা না থাকিলেও ২-৫টি মক্কেল গরুর গাড়ি করিয়া দূর গ্রাম হইতে আসিয়াছে। বসো নিধিরাম, একটু বসো, আমি কাজ সেরে নি। তারপর বলো, তোমায় মেরেছিল কেন? যাহাকে শিখানো হইতেছে সে বৃদ্ধা, মারপিটের নালিশ করিতে আসিয়াছে, সঙ্গে ২-৩টি প্রতিবেশীও আনিয়াছে। বৃদ্ধা শিক্ষামতো বলিয়া যাইতে লাগিল, আমার বাছুর ওনার ধান খেতে গিয়ে নেমেছিল, তাই উনি মারামারি করে বাছুরটাকে, আমি তাই দেখে বকি ওনাকে। দাঁড়াও দাঁড়াও, সব ভুলে মেরে দিলে? তুমি বকবে কেন? তুমি কি বললে? আমি ২-১টা গালমন্দ দিলাম, বুড়ো মানুষ, মুখী এখন তো আর ছুট নেই। ও কথা বললে তোমার মোকদ্দমা কাত হবে। কি শিখিয়ে দিলাম? বলবে আমি বললাম ওকে তুমি বাছুর মারছো কেন? তোমার ধান খেয়ে থাকে, তুমি পন্ট ঘরে দাওগে যাও, মারো কেন? বুড়ি বলিল, সাধন মুক্তার মুখ খিচাইয়া বলিলেন, কি বিপদেই পড়েছি রে, কি কথাটা বলে যাও আমার সঙ্গে সঙ্গে। তুমি কি বললে বলো? এই বললাম। তুমি বাছুর মারছো কেন? আমার আজ ২ জোয়ান বেটা যদি বেঁচে থাকতো তবে কি তুমি আমার বাছুরের গায়ে হাত দিতে? তোমারও যেন একদিন এমনি হয়। আহা হা হা, কোথাকার আপদ রে! জোয়ান বেটার কথায় কি দরকার আছে? জোয়ান বেটা মরুক বাঁচুক, কোটের তাতে কি? বলো, আমি বললাম বাছুর তুমি মারছো কেন? পন্ট ঘরে দাও যদি অনিষ্ট করে থাকে। আবার বলে আমি যা বলে দিলাম তা বলে যাও না বাপু। এখানে আমার সময় নষ্ট করবে আর কতক্ষণ? ২ ঘন্টা তো হয়ে গেল। তারপর যা শিখিয়ে দিলাম, কোর্টে গিয়ে এজাহারের সময় সব ভুলে তাল পাকিয়ে ভোতা মুখ নিয়ে বাড়ি ফিরে যেও এখন। তুমি ও কথা বলতে সে তোমায় কি বললে? বললে ধান আমার যা লোকসান হয়েছে পন্ট ঘরে দিলি তা পূরণ হবে না, ওর দাম দিতি। ওরে না বাপু না, ও কথা বললে মোকদ্দমা সাজানো যাবে না। বলে দিলাম ১০০০ বার করে, যে কতবার শেখাবো এক কথা? বলো। আমার কথার উত্তরে সে আমায় অশ্লীল ভাষায় গালাগালি দিলে। কি বলবো বাবু? সে আমায় কি বললে? এমন গালাগালি দিলে যা হুজুরের সামনে বলা যায় না। বলো। এমন গালাগালি দিলে যা হুজুরের সামনে উচ্চারণ করা যায় না। বেশ হয়েছে, যাও এখন কোথায় খাওয়া দাওয়া করবে, করে ঠিক বেলা ১১টার সময় কাছারি যাবে। সকালে কাছারিতে না গেলে মোকদ্দমা রুজু হবে না। তারপর হ্যাঁ নিধিরাম, চা খাবে একটু? এই একটু অবসর পেলাম সকাল থেকে। আজ্ঞে না, চা খাবো না। কি বলছিলেন আমায়? সাধন মুক্তার কিছু ভূমিকা ফাঁদিয়া পুনরায় ভাইঝির বিবাহের প্রস্তাব তুললেন। নিধিরাম বড় লজ্জিত ও বিব্রত হইয়া পড়িল। বিবাহের সম্বন্ধে সে এ পর্যন্ত কোনো কথাই ভাবে নাই, তাহার মাথার মধ্যেই এ কথা নাই। কি কুক্ষণেই সাধনের বাড়ি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল। সে বলিল, দেখুন, আমি তো এ বিষয়ে কিছু ঠিক করিনি, তাছাড়া আমার বাবা রয়েছেন। সাধন ব্যস্ত হইয়া বলিলেন, আহাহা, তোমার মত আছে যদি বুঝি, তবে তোমার বাবার কাছে এক্ষুনি যাচ্ছি। তোমার কথা আগে বলো। নিধু মহা বিব্রত হইয়া পড়িল। অন্তত ২ দিন সময় নেওয়া দরকার, তারপর ভাবিয়া একটা ভদ্রতা সঙ্গত উত্তর অন্তত দেওয়া যাইতে পারে। সে বলিল, আচ্ছা, কাল শনিবার বাড়ি যাচ্ছি, মার কাছে একবার বলে দেখি
সোমবার আপনাকে। সাধন খপ করিয়া হঠাৎ নিধিরামের হাত দুটি ধরিয়া বলিলেন, এ কাজ করতেই হবে নিধিরাম। আমাদের বাড়ি শুদ্ধ সব মেয়েদের তোমাকে দেখে বড্ড পছন্দ হয়েছে। আর ও টাকা কড়ি পসার টসারের কথা ছেড়ে দাও। কপালে থাকে হবে, না থাকে না হবে। বলি যদুদার কি ছিল? ভাঙা থালা সম্বল করে এসেছিলেন এখানকার বারে মোক্তারি করতে। কপাল খুলে গেল, এখন লক্ষ্মী উছলে উঠছে ঘরে। অমনি হয়। তাহলে সোমবারে যেন পাকা মত পাই। একটু কিছু মুখে দিয়ে যাবে না? শনিবারে দীর্ঘ পথ হাঁটিয়া বাড়ি যাইবার সময় ছায়া স্নিগ্ধ ভাদ্র অপরাহ্নে সুনীল আকাশের গায়ে নানা রঙের মেঘস্তর দেখিতে দেখিতে নিধুর মন কিসের আনন্দে ও নেশায় যেন ভরপুর হইয়া উঠিল। মঞ্জুকে আজ সে দেখে নাই দীর্ঘ 13 দিন। যদি সে থাকে, যদি তাহার সঙ্গে দেখা হয়। কথাটা ভাবিতেই নিধুর বুকের মধ্যে যেন কেমন তোলপাড় করিতে লাগিল। দেখা হওয়া কি সম্ভব? নাও তো হইতে পারে। মঞ্জু কি আর তাহার জন্য গ্রামে বসিয়া থাকিবে পড়াশোনা ছাড়িয়া? ভাবিতে ভাবিতে গ্রামের কাছে সে আসিয়া পড়িল। আর বেশি দূর নাই, ওই কেদেটির বিলের আগার দেখা যাইতেছে। নিধু অনুভব করিল তাহার বুকের ভিতরটাতে যেন কেমন এক অশান্ত চঞ্চল আবেগ। এতদিন এ ধরনের আবেগের অস্তিত্ব সে অবগত ছিল না। বাড়ি পৌঁছিয়াই প্রথমে নিধুর চোখে পড়িল তাহার মা বসিয়া বসিয়া কচুর ডাঁটা কুটিতেছেন। তাহাকে দেখিয়াই হাসি মুখে বলিলেন, ওই দেখ এ যে, আমি ঠিক বলেছি, সে এ শনিবার আসবেই। তাই তো কচুর শাক তুলে বেছে ধুয়ে, ওরে ও পুটি, শিগগির তোর দাদাকে হাত পা ধোয়ার জল এনে দে। হাত মুখ ধুইয়া সুস্থ হইয়া ও কিঞ্চিত জলযোগ করিয়া নিধু মায়ের সহিত গল্প করিতে বসিল। প্রথমে এ কেমন আছে, সে কেমন আছে জিজ্ঞাসা করিয়া সে বলিল, জজবাবুদের বাড়ির সব ভালো? নিধুর মা বলিলেন, হ্যাঁ। ভালো কথা, তোকে যে মঞ্জু একদিন ডেকে পাঠিয়েছিল গেল শনিবারে, তা আমি বলে পাঠালাম সে এ সপ্তাহে আসবে না লিখেছে। এই তো পরশু না কবে আবার জজবাবুর ছেলে এসে জিজ্ঞেস করে গেল তুই আসবি কিনা। নিধু বলিল, ও, তা একবার যাবি নাকি? আজ এখন? সন্ধে হয়ে গেল যে একেবারে। কাল সকালে বরং। কথা শেষ না হতেই বাহিরে মঞ্জুর ছোট ভাই। নিধু বাহিরে গিয়া দাঁড়াতেই ছেলেটি বলিল, আপনি এসেছেন? বেশ বেশ, আসুন আমাদের বাড়ি। মঞ্জু দিদি ডেকে পাঠিয়েছে, আমায় বললে দেখে আসতে আপনি এসেছেন কিনা। যদি আসেন তবে ডেকে নিয়ে যেতে বলেছে। বীরেন কোথায়? মেজদা কাল কলকাতা চলে গেল। নিধু ছেলেটির পিছু পিছু মঞ্জুদের বাড়ি গিয়া বাহিরের ঘর পার হইয়া ভিতরের বাড়ি ঢুকিল। সেদিনকার সেই ঘরের সামনে প্রথমেই তাহার চোখে পড়িল মঞ্জু দাঁড়াইয়া বাড়ির ঝিকে কি বলিতেছিল। তাহাকে দেখিয়া মঞ্জুর মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে ছুটিয়া রোয়াক হইতে উঠানে নামিয়া বলিল, এ কি নিধুদা যে, আসুন আসুন। ও মা, নিধুদা এসেছে। মঞ্জুর মা রান্নাঘরের ভিতর হইতে বলিলেন, নিয়ে গিয়ে বসা দালানে, আমি যাচ্ছি। নিধুর বুকের ভিতর যেন ঢেকির পাড় পড়িতেছে। সে কি একটা বলিবার চেষ্টা করিয়া মঞ্জুর পিছু পিছু দালানে গিয়া বসিল। মঞ্জু কাছেই একটা টুলের উপর বসিয়া বলিল, তারপর ও শনিবারে এলেন না যে? বিশেষ কাজ ছিল একটা, আমি ডাকতে পাঠিয়েছিলাম আপনাকে, জানেন? হ্যাঁ, শুনলাম। কেন জানেন না নিশ্চয়ই। আচ্ছা, চা খেয়ে নিন আগে, তারপর। ও, তার মধ্যে আপনি তো চা খান না, আবার জলযোগ করুন বলতে হবে আপনার বেলা, না? যা খুশি বলুন। সেদিন যে বলে দিলাম আমাকে আপনি আজ্ঞে করবেন না, ভুলে গেলেন এরই মধ্যে? আচ্ছা বেশ, এখন থেকে তাই হবে। বসুন আপনি, আমি আসছি। একটু পরে মঞ্জু একটা রেকাবিতে লুচি, আলু ভাজা ও হালুয়া লইয়া আসিল। নিধুর হাতে দিয়া বলিল, খেয়ে নিন আগে। নিধু রেকাবির দিকে তাকাইয়া বলিল, এত? ও কিছু না, খান আগে, আমি জল আনি। জলযোগের পাট চুকিয়া গেলে মঞ্জু বলিল, শুনুন, কাল রবিবার বাবার জন্মদিন। বাবা জন্মদিনের অনুষ্ঠান করতে চান না। আমরা মাকে ধরেছি
বাবার জন্মদিন আমরা করবই। আপনি এসেছেন খুব ভালো হলো। আপনি অবশ্যই আসবেন। জ্যাঠাইমাকেও কাল বলে আসবো। আমরা একটা লেখা পড়ব, সেটা একবার আপনি শুনে বলুন কেমন হয়েছে। এই জন্যেই আমি ও শনিবার থেকে। নিধু হাসিয়া বলিল, বারে, আমি কি লেখক নাকি? লেখার আমি কি বুঝি? আজ এইটুকু থাক। পরবর্তী অংশ নিয়ে খুব শিগগির হাজির হচ্ছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।